নমস্কার। আচ্ছা, তোমরা তো ঝড় বৃষ্টি সবাই দেখেছ, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছ যে আজ থেকে প্রায় ৫০০ বছর আগে লেখা একটা কবিতায় ঝড় বৃষ্টির বর্ণনা কতটা জীবন্ত, কতটা ভয়ঙ্কর হতে পারে? আজকে আমরা ঠিক সেই অভিজ্ঞতায় করতে চলেছি। আমরা পড়ব মধ্যযুগের অন্যতম সেরা কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। চলো শুরু করা যাক। আমি জানি এই কবিতাটার নাম শুনলেই অনেকের একটু ভয় ভয় করে। এর কারণ হলো এর পুরনো বাংলা ভাষা আর ওই যে প্রকৃতির ভয়ঙ্কর রূপের বর্ণনা, সব মিলিয়ে মনে হয় যেন বাবা, এটা বোঝা তো খুব কঠিন কাজ, তাই না? কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই। আজকে আমরা ঠিক করেছি যে এই কঠিন কবিতাটাকে একেবারে জলের মতো সহজ করে ফেলব। আমি কথা দিচ্ছি, এই আলোচনাটা শেষ হওয়ার পর এই কবিতা নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় থাকবে না, বরং একটা দারুণ ইন্টারেস্টিং গল্প বলে মনে হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস জেনে নিই যে এই কবিতাটা কোথা থেকে এলো। এই কবিতাটা আসলে একটা অনেক বড় বই, মানে কাব্যের অংশ। সেই কাব্যটার নাম চণ্ডী মঙ্গল কাব্য, আর এটা লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। এই পুরো কাব্যটার মূল উদ্দেশ্যই ছিল দেবী চণ্ডীর মহিমা প্রচার করা। আমাদের এই কবিতাটা সেই বড় কাব্যেরই একটা ছোট্ট অংশ। চলো এবার আমরা সরাসরি কবিতায় ঢুকে পড়ি। আমাদের প্রথম পর্ব হল ঝড়ের সূচনা। এখানে আমরা দেখব ঠিক কিভাবে কলিঙ্গের আকাশে ওই ভয়ঙ্কর ঝড়টা শুরু হতে চলেছিল। দেখো, প্রথম 4টে লাইন। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছ? কবি মেঘে কইল অন্ধকার কথাটা একবার না বলে দুবার বলেছেন। কেন বলো তো? কারণ তিনি বোঝাতে চাইছেন যে এটা সাধারণ অন্ধকার নয়, এটা এতটাই ঘন, এতটাই গভীর অন্ধকার যে মানুষ নিজের হাত পা, নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছিল না। ভাবা যায়? পরের লাইনগুলো বোঝার আগে চলো কয়েকটা কঠিন শব্দের মানে জেনে নিই। এগুলো জানলে দেখবে সবটা কত সহজ হয়ে গেছে। প্রথমটা হলো ঈশান, মানে উত্তর পূর্ব কোণ। তারপর সঘনে, মানে ঘন ঘন বা বারবার। চিকুর মানে হলো বিদ্যুৎ বা লাইটনিং। আর পবন মানে বাতাস। সহজ, তাই না? তাহলে এবার পুরোটার মানে কি দাঁড়ালো দেখো। ঈশানে উড়িল মেঘ, সঘনে চিকুর, মানে উত্তর পূর্ব কোণ থেকে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে চমকাতে মেঘ উড়ে এলো। আর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তরের বাতাস সেই মেঘের ডাক বা গর্জন অনেক দূর থেকে বয়ে নিয়ে আসছিল। সব মিলিয়ে চারদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল। এবার পরের লাইনগুলো দেখো। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। ভাবো একবার, ঝড়ের গতিটা কি সাংঘাতিক। কবি বলছেন নিমিষেকে, মানে চোখের পলকে। চোখের পলকে পুরো আকাশটা মেঘে ঢেকে গেল, আর সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এখানেও কয়েকটা নতুন শব্দ আছে। নিমিষেকে মানে তো বললাম এক মুহূর্তে। গগনমণ্ডল মানে হলো গোটা আকাশটা। উচ্চনাদ মানে খুব জোরে গর্জন বা ডাক। প্রলয় মানে মহাধ্বংস, মানে সব শেষ হয়ে যাওয়া। আর বিষাদ মানে দুঃখ। তাহলে এই লাইনগুলোর মানে কি হলো? মানে হলো মুহূর্তের মধ্যে মেঘে পুরো আকাশ ঢেকে গিয়ে মুষলধারে বৃষ্টি নামল। আর কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, কলিঙ্গের ওপর দিয়ে মেঘগুলো প্রচণ্ড জোরে গর্জন করতে করতে যাচ্ছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে প্রলয়ে গনিয়া প্রজা ভাবে বিষাদ, মানে প্রজারা ভাবল এই বুঝি সব শেষ হয়ে যাবে। এই ভেবে তারা খুব দুঃখে ভেঙে পড়ল। তো ঝড় তো শুরু হয়ে গেল, কিন্তু এটা তো সবে শুরু। এবার আমরা দেখব এই ঝড়টা কিভাবে একটা ভয়ঙ্কর প্রলয়ের, মানে একটা মহাধ্বংসের চেহারা নিচ্ছে। চলো দ্বিতীয় পর্বে যাই, প্রলয়ের বর্ণনা। এই লাইনগুলো শোনো। হড় হড় দূর দূর বহে ঘন ঝড়। এই যে হড় হড় দূর দূর, এগুলো কে বলো তো? এগুলো হলো ধ্বন্যাত্মক শব্দ। কবি শুধু লিখছেন না, আমাদের ঝড়ের আওয়াজটা শোনানোর চেষ্টা করছেন। এর শব্দগুলো ব্যবহার করার ফলে মনে হচ্ছে যেন ঝড়টা আমাদের চোখের সামনেই বইছে। আবার কয়েকটা নতুন শব্দ। বিপাকে মানে বিপদে পড়ে, রড় দেওয়া মানে দৌড়ে পালানো, আচ্ছাদিত মানে ঢেকে যাওয়া, হরিত মানে সবুজ, আর চমকিত মানে অবাক হয়ে যাওয়া বা চমকে ওঠা।
তাহলে কি হচ্ছে, ওই হড়হড় দূর দূর শব্দ করে ঝড় বইছে, আর মানুষজন বিপাকে পড়ে প্রাণের ভয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে রড় দিচ্ছে, পালাচ্ছে। আর কি হচ্ছে, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, চারপাশের সমস্ত সবুজ গাছপালা ধুলোয় ঢেকে গেল। আর চোখের সামনে নিজেদের ফসল নষ্ট হতে দেখে প্রজারা চমকিত, একেবারে হতবাক। এইবার কবি একটা দারুণ পৌরাণিক জিনিস এনেছেন। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজ হল ৮টা বিশাল পৌরাণিক হাতি, যারা নাকি ৮টা দিককে ধরে রেখেছে। কবি কল্পনা করছেন ওই ৮টা হাতি যেন তাদের সুর দিয়ে আকাশ থেকে জল ঢালছে। ভাবো, বৃষ্টিটা কতটা জোরে পড়লে এমনটা মনে হতে পারে। এখানে দুটো দুর্দান্ত উপমা বা তুলনা ব্যবহার করা হয়েছে। দেখো, করি কর সমান বরিশে জলধারা। করি হাতি, আর কর সুর, বৃষ্টির ধারাগুলো হাতির সুরের মতো মোটা মোটা হয়ে পড়ছে। আর বাজ পড়াটা কেমন? ব্যঙ্গ তর্কা বাজ, বাজটা যেন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছে। কি দারুণ তুলনা, তাই না? অবস্থাটা ভাবো, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। মেঘের ডাক এতটাই জোরে হচ্ছে যে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাও কি বলছে তা শোনা যাচ্ছে না। দিন কোনটা রাত কোনটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই রকম একটা অসহায় অবস্থায় যখন আর কোনো উপায় নেই, তখন কলিঙ্গের মানুষ সবাই মিলে একজনকে ডাকতে শুরু করল। কাকে? জৈমিনীকে। এখন প্রশ্ন হল, এই জৈমিনী কে, আর তাকেই বা কেন সবাই ডাকছে? আসলে পুরনো দিনের একটা বিশ্বাস ছিল যে জৈমিনী নামে একজন ঋষি ছিলেন, যার নাম ডাকলে নাকি বাজ পড়ে না, বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। তাই তো ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা হিসেবেই সবাই জৈমিনীর নাম জপ করছিল। একদিন বা দুদিন নয়, একটানা ৭ দিন ধরে এই তাণ্ডব চলল। ভাবা যায়? তো এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় আর শেষ পর্বে চলে এসেছি, ধ্বংসের চিত্র। চলো দেখি এই ৭ দিনে কলিঙ্গের কি অবস্থা হল। শোনো লাইনগুলো। নিরবধি ৭ দিন বৃষ্টি নিরন্তর, আছোক শস্যের কার্য হেজা গেল ঘর। নিরবধি একটানা, কোনো থামাথামি নেই। ৭ দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। ফলে কি হল? আছোক শস্যের কার্য, ফসলের কথা তো ছেড়েই দাও, মানুষের থাকার ঘরগুলো পর্যন্ত হেজা গেল, জলে পচে যেতে শুরু করল। শুধু তাই নয়, মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, ঘরের চাল ফুটো করে শিল বা বরফের টুকরো মেঝেতে এসে পড়ছে। আর সেই শিলগুলো কীরকম সাইজের? কবি বলছেন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ ভাদ্র মাসে গাছ থেকে যেমন বড় বড় পাকা তাল পড়ে, শিলগুলো নাকি ঠিক ততটাই বড়। এই একটা তুলনাতেই বোঝা যায় অবস্থাটা কতটা ভয়ঙ্কর ছিল। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, এর পেছনে কি শুধুই প্রকৃতি, নাকি অন্য কোনো কারণ আছে? কবি এবার সেই আসল কারণটা বলছেন। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। এই ধ্বংসের পেছনে ছিল দেবী চণ্ডীর আদেশ, আর সেই আদেশ পালন করছিলেন বীর হনুমান। এখানে একটা কথা মনে রাখতে হবে। আমরা শুরুতেই বলেছিলাম এটা একটা চণ্ডীমঙ্গল কাব্য। এই ধরনের কাব্যে সবকিছুর পেছনে ভগবানের হাত আছে বলে দেখানো হয়। কবি বলতে চেয়েছেন, যেহেতু কলিঙ্গের রাজা দেবী চণ্ডীর পুজো করতেন না, তাই দেবী তাকে আর তার প্রজাদের শাস্তি দেওয়ার জন্যই এই ঝড় বৃষ্টি পাঠিয়েছিলেন, আর হনুমানকে আদেশ দিয়েছিলেন মন্দির, বড় বড় বাড়ি সব ভেঙে দিতে। আর সব শেষে চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ, দেবী চণ্ডীর আদেশে এবার সমস্ত নদ নদীও ফুঁসে উঠে কলিঙ্গকে ভাসিয়ে দেওয়ার জন্য ছুটে আসছে। আর শেষ লাইনে অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কবি নিজের নাম শ্রী কবি কঙ্কন দিয়ে জানাচ্ছেন যে তিনি দেবী অম্বিকা অর্থাৎ চণ্ডীরই মহিমার গান গাইছেন। এখানেই কবিতাটা শেষ হল। তো কবিতাটা তো আমরা দারুণভাবে বুঝে গেলাম, তাই না? কিন্তু শুধু বুঝলে তো হবে না, পরীক্ষাতেও তো ভালো নম্বর পেতে হবে। তার জন্য উত্তরটা সুন্দর করে গুছিয়ে লিখতে হয়। চলো এবার আমরা কিছু জরুরি পরীক্ষার টিপস দেখে নিই। এই কবিতা থেকে একটা প্রশ্ন প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে। সেটা হলো, প্রজারা কেন জৈমিনীকে স্মরণ করেছিল? চলো দেখে নিই এই প্রশ্নের একটা পারফেক্ট উত্তর কিভাবে লিখতে হবে যাতে পুরো নম্বর পাওয়া যায়।
উত্তর লেখার জন্য 3টে স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, জৈমিনীর পরিচয়। প্রথমে লিখবে যে জৈমিনী কে ছিলেন, মানে তিনি একজন পৌরাণিক ঋষি যার নাম নিলে বজ্রপাত থেকে বাঁচা যায় বলে বিশ্বাস করা হতো। স্টেপ 2, প্রেক্ষাপট বর্ণনা। এরপর লিখবে সেই সময়কার ভয়ঙ্কর পরিস্থিতির কথা, ঘন ঘন মেঘের গর্জন, মারাত্মক বজ্রপাত। আর স্টেপ 3, সংযোগ স্থাপন। শেষে এ দুটোকে জুড়ে দিয়ে লিখবে যে বজ্রপাতের ভয়ে প্রাণ বাঁচানোর জন্যই প্রজারা জৈমিনীর নাম স্মরণ করছিল। ব্যাস, এই 3টে পয়েন্ট লিখলেই ফুল মার্কস পাবে। চলো, আজকের আলোচনা শেষ করার আগে পুরো কবিতাটার ঘটনা একবার ঝটপট রিভিশন করে নিই। এই সারাংশটা মনে রাখলে পুরো কবিতাটা তোমাদের মাথায় গেঁথে যাবে। তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়ালো? প্রথমে উত্তর পূর্ব কোণ থেকে মেঘ জমা হতে শুরু করল। তারপরই শুরু হলো মুষলধারে বৃষ্টি, ঝড় আর বাজ পড়া। একটানা 7 দিন ধরে এই তাণ্ডব চলল। মানুষজন ঘরবাড়ি ছেড়ে পালালো, ফসল নষ্ট হলো, ঘরবাড়ি ভেঙে গেল। এর মধ্যে আবার দেবীচণ্ডীর আদেশে হনুমান মন্দির আর বড় বড় বাড়ি ভেঙে দিলেন, আর সব নদ নদী এসে দেশটাকে ভাসিয়ে দিল। শেষে কলিঙ্গ দেশটা ঝড় আর বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তো আজকের আলোচনা আমাদের এখানেই শেষ, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। প্রকৃতির এই যে প্রচণ্ড ক্ষমতা, তার সামনে মানুষ কতটা অসহায়, আর এই সব কিছুর পেছনে দৈব শক্তির ভূমিকাটা ঠিক কী? এই কবিতাটা পড়ার পর এই বিষয়গুলো নিয়ে তোমরা কি ভাবছ একটু ভেবে দেখবে।